প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি নবম শ্রেণীর মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম অংশীদারি কারবারের বৈশিষ্ট্য। আজকের আমি এখানে আলোচনা করব অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটা আজকের আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন আগেও তোমাদের যখন আলোচনা করেছি তখন তোমাদের পড়ানো হয়েছিল যে অংশীদারি কারবার হতে হলে সেটা চুক্তি হতে হবে। চুক্তি ছাড়া কোনো ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। দেখো, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। এটা অংশীদারি ব্যবসার সংজ্ঞার ভিতরে আলোচনা করা হয়েছিল। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, চুক্তিটা মৌখিক হতে পারে, আবার চুক্তি লিখিত নিবন্ধিত হতে পারে। চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক অংশীদারি ব্যবসা শুরু করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। তাহলে এটা যেভাবেই হোক, মৌখিক হোক, চুক্তিটা লিখিত হোক বা নিবন্ধিত হোক, যেভাবেই হোক অংশীদারি ব্যবসা শুরু করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। কারণ চুক্তিকেই বলা হয় অংশীদারি কারবারের মূল ভিত্তি। এজন্য চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, বা অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী। দেখো, 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে অংশীদারির সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। অংশীদারির সম্পর্কটা সৃষ্টি হয় কী থেকে? চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। তাহলে চুক্তিপত্র কাকে বলে? লিখিত যে চুক্তিটা সেইটাকে বলা হয় চুক্তিপত্র। অংশীদারির চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। এখন চুক্তিপত্রটা হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি, সবগুলা সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। এই চুক্তিপত্রটা আবার সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এটাই সবাইকে স্বাক্ষর করতে হবে। একথা মনে রাখা প্রয়োজন যে চুক্তি ছাড়া মুনাফা অর্জন বন্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসা বলে বিবেচিত হবে না। আমরা যদি 4-5 জনে মিলে কোনো চুক্তি না করে, 4-5 জন লোক মিলে কোনো চুক্তি না করে মুনাফা অর্জনের জন্য ব্যবসা করলাম, এটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না। যদিও এখানে আমরা একের অধিক 4-5 জন, কেন বলা যাবে না? কারণ আমাদের ভিতর কোনো চুক্তি সম্পাদন হয়নি, তাই এটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না। যেমন পিতার মৃত্যুর পর সন্তানেরা যদি তার অংশীদারি ব্যবসার উত্তরাধিকারী হন এবং নিজেরা উক্ত ব্যবসা পরিচালনা করেন ও অর্জিত মুনাফা বন্টন করে নেন, তাহলে এটি অংশীদারি কারবার বলে গণ্য হবে না, যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে। এখন মনে করো এক ব্যক্তির 3 ছেলে, ওই ব্যক্তি ব্যবসা করত। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার 3 ছেলেই ওই ব্যবসাটা দেখাশোনা করে এবং যা লাভ লোকসান হয় তারা তা বহন করে। এখন এখানে যদি ওই 3 ছেলে চুক্তি করে ব্যবসাটা শুরু করে, তাহলে এটাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে। আর যদি চুক্তি ছাড়া ব্যবসা করে, ঠিক আছে, এখানে তাদের লাভ হচ্ছে, লোকসান হচ্ছে, তারা লাভ লোকসান বহন করে নিচ্ছে, কিন্তু চুক্তি নেই, এই জন্য এটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না। তাহলে আমরা এখানে আলোচনা থেকে কি বুঝতে পারলাম? যে চুক্তি হয়েছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। এখন এই চুক্তি লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, নিবন্ধিত হতে পারে, আবার অলিখিত হতে পারে, অনিবন্ধিত হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। যাক, এখন এইটা আলোচনা করলাম। এরপর তোমাদের সাথে আমি আলাপ করব চুক্তিপত্রের, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু।
আমরা এখানে আলোচনা করব আজকের অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্র অংশীদারি ব্যবসার দিক নির্দেশক হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসার দিক নির্দেশক হিসেবে কাজ করে কি? চুক্তিপত্র। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে যাতে কোনো বিভেদ বা মতবিরোধ সৃষ্টি না হয় এবং ব্যবসায় পরিচালনায় কোনো জটিলতা না ঘটে, সেজন্য চুক্তিপত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে। এখন এখানে অংশীদারি ব্যবসা যেহেতু একের অধিক 2 জন 3 জন 5 জন 10 জন অংশীদার হতে পারে, তো এই ব্যবসাটা করতে গেলে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে যাতে কোনো বিভেদ বা মতবিরোধ সৃষ্টি না হয় এবং ব্যবসা পরিচালনার কোনো জটিলতা না ঘটে, সেজন্য চুক্তিপত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে। সাধারণত চুক্তিপত্রের নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে। এখন চুক্তিপত্রের কোন কোন বিষয় উল্লেখ থাকে সেটা আমরা আলোচনা করব। অংশীদারি ব্যবসার নাম ও ঠিকানা। 1 নম্বর হলো, ব্যবসা করতে গেলে ব্যবসাটার একটা নাম থাকবে এবং সেই ব্যবসাটা কোন এলাকায় বা কোন জায়গায় স্থাপন করা হবে, পরিচালনা করা হবে, সেটা উল্লেখ করতে হবে। ব্যবসার প্রকৃতি, উদ্দেশ্য, আয়তা। ব্যবসার প্রকৃতিটা কি, কি উদ্দেশ্যে ব্যবসাটা গঠিত হয়েছে এবং এর আওতা কতটুকু, এগুলো চুক্তিপত্রের বিষয়বস্তুতে উল্লেখ করতে হবে। ব্যবসার কার্যকাল বা স্থায়িত্ব। ব্যবসাটা আমরা কতদিনের জন্য করব? 1 বছরের না, 5 বছরের না, 2 মাসের না, 6 মাসের বা যুগ যুগ ধরে যতদিনের জন্যই করি সেটা উল্লেখ করতে হবে। অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। এখন এখানে যে কয়জন অংশীদার থাকবে, প্রত্যেক অংশীদারের নাম, ঠিকানা এবং তাদের পেশা, মানে কে কি করেন, তা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ব্যবসার মোট মূলধনের পরিমাণ। এখন এই ব্যবসাটা যে শুরু করতে যাবে বা শুরু করা হবে, এই ব্যবসার মোট মূলধন কত হবে তাও উল্লেখ থাকতে হবে। প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি। এখন এখানে কথা আছে, চুক্তিপত্রে সকল অংশীদার যে সমান মূলধন বহন করবে এমন কোনো কথা না। কেউ হয়তো মূলধন বেশি দিতে পারে, কেউ কম দিতে পারে, আবার এমনও আছে যে মূলধন বিনিয়োগ না করেও কেউ অংশীদার হতে পারে। তাই কে কতটুকু মূলধন দিবে, এই মূলধনের পরিমাণ এবং মূলধনটা কীভাবে পরিশোধ করবে সেটা উল্লেখ করতে হবে। ব্যবসা পরিচালনার নিয়মাবলী। প্রত্যেকটা কাজ পরিচালনার একটা নিয়মকানুন থাকে। অংশীদারি ব্যবসা পরিচালনার একটা নিয়মকানুন থাকবে এবং এই নিয়মকানুনটা চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি। প্রত্যক্ষভাবে মানে সরাসরি, সরাসরি যারা ব্যবসাটা পরিচালনা করবেন, সকল অংশীদারও করতে পারেন, আবার সকল অংশীদার নাও করতে পারেন। এই এখানে যারা সরাসরি বা প্রত্যক্ষভাবে ব্যবসাটা পরিচালনা করবেন তাদের পরিচিতি। ব্যবসার লাভ লোকসান বন্টন পদ্ধতি। ব্যবসার লাভ লোকসান কীভাবে বন্টন হবে, এখানে দেখা গেল যে অংশীদারি ব্যবসায় সবাই সমানভাবে মূলধন যোগান দিল, সেখানে হয়তো সবাই সমানভাবে লাভ ক্ষতি বন্টন এরকম হতে পারে। কেউ মূলধন কম দিল, কেউ বেশি দিল, হয়তো মূলধনের অনুপাতে লাভ ক্ষতি বন্টন হতে পারে। আবার কেউ মূলধন ছাড়াও অংশীদার হলো, তাকেও কীভাবে লাভ ক্ষতি বন্টন করতে হবে সেটাও উল্লেখ থাকবে। অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা, অধিকার। কোন অংশীদারের কতটুকু দায়িত্ব, কী ক্ষমতা এবং তার অধিকার কী, এটাও চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন। এখন ব্যবসা পরিচালনা করতে গেলে, অংশীদারি ব্যবসা পরিচালনা করতে হলে ব্যাংকে হিসাব খুলতে হবে। এখন এই হিসাবটা কোন ব্যাংকে খোলা হবে, সেই ব্যাংকের নাম, ব্যাংকটা কোথায়, ঠিকানা এবং হিসাবের ধরন। হিসাবের ধরন বিভিন্ন রকম থাকে, বিভিন্ন মানে সাধারণত 3 প্রকার, যথা চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। এখানে হিসাবের ধরনটা কোন ধরনের হবে সেটা উল্লেখ থাকতে হবে। ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম। এখন 20 জন বা 15 জন অংশীদার আছে একটা অংশীদারি ব্যবসায়। এখন এখানে ব্যাংকের হিসাব কিন্তু 15 জন বা 20 জনই পরিচালনা করবে না। এখানে ব্যাংকের হিসাব পরিচালনা করার জন্য নির্দিষ্ট করে 2-1 জন অংশীদার থাকবে। যারা ব্যাংকের হিসাব পরিচালনা করবে তাদের নাম চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলী। এখন এখানে দেখা গেল যে ব্যবসায়
মূলধন বা বিভিন্ন প্রয়োজন অনেক সময় নতুন অংশীদার নেওয়ার দরকার হতে পারে। তা সেখানে যদি নতুন অংশীদার নেওয়া হয় তাহলে কিভাবে নেওয়া হবে, বা কোনো অংশীদার দেখলো ব্যবসা করতে করতে সে আর ব্যবসা এখন করবে না, সে ব্যবসা থেকে বের হয়ে যেতে চায় বা সে ব্যবসা থেকে অবসর নিতে চায়, তখন তাকে পুরাতন অংশীদার এটা কিভাবে বিদায় দেওয়া হবে এরও একটা নিয়মাবলী থাকতে হবে। তাই নতুন অংশীদার গ্রহণ এবং পুরাতন অংশীদার বিদায় এর একটা নিয়মাবলী চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। এখন দেখা গেল যে হঠাৎ একজন অংশীদার মারা গেল, যেতেই পারে, মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে। তো এখন যদি কোনো অংশীদার মৃত্যুবরণ করে তা তার অংশটা কিভাবে নির্ধারণ করবে, সংরক্ষণ করবে ও কীভাবে পরিশোধ করা হবে এটাও চুক্তিপত্রে উল্লেখ থাকবে। অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি। কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে সেটা একটা নিয়মাবলী থাকবে, বা কোনো অংশীদার যদি বহিষ্কার করা হয়, বহিষ্কার সাধারণত দেখা গেল এমন একজন অংশীদার আছে সে যে ধরনের কাজকর্ম করে সে কাজকর্মে ব্যবসায়ের ক্ষতি হচ্ছে, তখন দরকার হলে অন্যান্য অংশীদার মিলে তাকে ব্যবসা থেকে বহিষ্কার করতে পারবে। এই বহিষ্কারটা কোনভাবে করবে তারও একটা নিয়ম থাকবে। ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি। এখন এক জায়গায় 5 জন বা 7 জন বা 10 জন মানুষ হলে সবার যে মনোভাব একরকম হবে এমন কোনো কথা নয়। হয়তো অনেক সময় অংশীদারদের ভিতর বিরোধ দেখা দিতে পারে। তাই বিরোধ দেখা দিলে তো এটা নিয়ে আর ব্যবসা করা যাবে না, বিরোধটা কীভাবে মীমাংসা করা যাবে তার একটা পদ্ধতি। ভবিষ্যতে ওই বিরোধটা দেখা দিলে তা মীমাংসা করার পদ্ধতি। সর্বশেষ হয়েছে বিলোপ সাধনের পদ্ধতি। বিলোপ সাধন মানে অবসায়ন বা অংশীদারি কারবারটা বন্ধ করে দেওয়া। এখন অংশীদারি কারবার যদি কখনো বন্ধ করে দিতে চায় তাহলে সেটা কোনভাবে বন্ধ করে দিবে সেটা চুক্তিপত্রের বিষয়বস্তুতে উল্লেখ থাকতে হবে। তাহলে আমরা আজকে কী নিয়ে আলোচনা করলাম, অংশীদারি কারবারের চুক্তিপত্র কী এবং চুক্তিপত্রে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই যে যেটা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা বাড়িতেও তোমরা অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আজকের এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।